যা বলবে তাই হবে। আরেকটা কথা। কি? অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম, আপনি অনেক হট। তাই? হুম। ইউ লাইক ইট? ইয়েস, আই লাইক ইট। আই লাইক ইউর এভরিথিং। আই লাভ ইউ জানপাখি। আই লাভ ইউ টু। তের মুখে নিজের প্রশংসা শুনে জঙ্গক যেন উন্মাদ হয়ে গেছে। তে যেভাবে যেভাবে চাচ্ছিল তার সাথে ওভাবে ইন্টিমেট হচ্ছিল। তেও খুশি, জঙ্গকও খুশি, প্রচুর পরিমাণে স্যাটিসফাইড ফিল করছে দুজনেই। লাভ মেকিং শেষ করে দুজনে বিছানায় শুয়ে হাঁপাচ্ছে। দুজনে সিলিং এর দিকে তাকিয়ে আছে, দুজনের মুখে মিষ্টি হাসি। কিছু সময় ওভাবে শুয়ে থাকার পর জঙ্গক এক হাতের কনুয়ের উপরে মাথার ভর দিয়ে তের দিকে তাকিয়ে বলে, জানপাখি সিরিয়াসলি ইউ লাভ মি? জঙ্গকের কথা শুনে তে জঙ্গকের দিকে ঘুরে তাকিয়ে জঙ্গকের ঠোঁটে একটা কিস করে বলে, ইয়েস আই লাভ ইউ সো মাচ। জঙ্গক খুশি হয়ে তেকে কিস ব্যাক করে বলে, জান এখন যাও, শাওয়ার নিয়ে নাও। আমি একা যাব না, আপনিও চলুন। কি? হ্যাঁ, দুজন একসাথে শাওয়ার নেব। জঙ্গক তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। তে তাকে ভালোবাসি বলেছে নিজে থেকে, তাকে আদর করেছে নিজে থেকে, তার সাথে ইন্টিমেট হয়েছে, আবার তার সাথে এখন গোসলও করবে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে কি দেখছেন? চলুন, আজকে আমি নিজের হাতে আপনাকে গোসল করিয়ে দেব। কথাটি বলে তে উঠে বসে। জঙ্গক বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে হাঁটা ধরতে তে পেছন দিক দিয়ে বলে, আরে আরে কই যায়? আমাকে কোলে করে নেবে কে? জঙ্গক আশ্চর্য হয়ে তের দিকে তাকিয়ে বলে, জানপাখি এবার আমি হার্ট অ্যাটাক করব, আমি আর নিতে পারছি না, তুমি এবার থামো। তে একটু হাসে, তারপর ঠোঁটটা পাউট করে জঙ্গকের মুখের দিকে তাকিয়ে দু হাত উঁচু করে দেয়। জঙ্গক এসে থেকে কোলে তুলে জঙ্গক তেকে নিয়ে ওই অবস্থাতেই ওয়াশরুমে চলে যায়। বাথটবের মধ্যে তেকে বসিয়ে দিয়ে যে না উঠে দাঁড়াবে তার আগেই তে হাত ধরে টেনে জঙ্গককে নিজের সাথে বাথটবে নিয়ে নেয়। কি, কোথায় যাচ্ছেন আপনি? বলেছি না আজকে আমি নিজের হাতে আপনাকে গোসল করাবো। শুনতে পান না আমার কথা? শুনেছি তো জানপাখি, তবে কানকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, কানকে যখন বিশ্বাস করাতে পারছেন না, কষ্ট হচ্ছে, তখন চোখেই দেখে নিন। কথাটি বলেই তে হাতে সোপ নিয়ে জঙ্গকের শরীরে মাখতে শুরু করে। জঙ্গক আশ্চর্যের উপরে আশ্চর্য হচ্ছে, কিছুই বলছে না, হাঁ করে তের কাণ্ড দেখছে। তে হাতে সোপ নিয়ে জঙ্গকের শরীরে মাখছে, পরম যত্নে, যেন পিচ্চি বাচ্চাকে গোসল করাচ্ছে। জঙ্গক চুপচাপ তের মুখের দিকে তাকিয়ে দেখছে। তের মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে সে কতটা আগ্রহের সাথে কাজটা করছে। জঙ্গক বলে, ভালোবাসো সত্যি? কথাটি শুনে তে আরেকটু কাছে আসে জঙ্গকের, পানির নিচে জঙ্গকের কোলে বসে জঙ্গকের বুকের মধ্যে সোপ মাখতে মাখতে বলে, আমি আমি নাটক করতে পারি না, সত্যি ভালোবাসি। আর কত বলবো? বারবার বলবে, যতবার জানতে চাইবো ততবার বলবে, জানতে না চাইলেও বলবে। তোমার মুখে ভালোবাসি কথাটা শুনে অনেক শান্তি পাই আমি, বোঝো না? পিচ্চি বাচ্চাদের মতো জঙ্গকের কোলে বসে জঙ্গকের বুকের মধ্যে হাত দিয়ে সার্কেল বানাতে বানাতে বলে, বুঝি তো। কথাটি বলে তে ঠোঁটটা পাউট করে জঙ্গকের মুখের দিকে তাকায়। জঙ্গক আর লোভ সামলাতে পারে না, সঙ্গে সঙ্গে তে ঠোঁটের মধ্যে কিস করে দেয়। বাথটবের মধ্যে বসে কিস করতে করতে দুজন দুজনকে হট ভাবে টাচ করছিল। জঙ্গক হাতে সোপ নিয়ে তে শরীরে মাখছে, আর তে হাতে সোপ নিয়ে জঙ্গকের শরীরে মাখছে। হঠাৎ করে দুজনে প্রচুর পরিমাণে হট হয়ে যায়। জঙ্গক কিস ব্রেক করে তে চোখের দিকে তাকিয়ে বলে, জানপাখি আরেকবার। তেকুক দুজনেই আগে থেকে আনড্রেস ছিল, বাথটবের মধ্যে ছিল। তে তো অলরেডি জঙ্গকের কোলেই বসেছিল। জঙ্গক কথাটি শেষ করার আগেই তে নিজে থেকেই জঙ্গকের সাথে ইন্টিমেট হয়ে যায়। জানপাখি তুমি এত ফাস্ট। ইয়া, আই ওয়ান্ট মোর। কথাটি শুনে যেন জঙ্গকের মাথা আরো খারাপ হয়ে যায়। তেকে শক্ত করে জড়িয়ে ধরে তের সাথে ইন্টিমেট হতে স্টার্ট করে বাথটবের মধ্যে। দুজনে এক এক অ্যাঙ্গেল থেকে নিজেদেরকে স্যাটিসফাইড করতে ব্যস্ত ছিল। প্রায় 1 ঘন্টা পর দুজনেই স্যাটিসফাইড হয়ে যায়। তে নিজের হাতে জঙ্গককে গোসল করিয়ে দেয়। পুরো শরীরে সোপ লাগিয়ে মাথার চুলে শ্যাম্পু করে খুব যত্ন সহকারে তে তার হাজবেন্ডকে গোসল করায়। তারপর নিজের হাতে সারাটা শরীর টাওয়াল দিয়ে মুছে দেয়। ধামাকার উপরে ধামাকা পাচ্ছে আজকে জঙ্গক।
এমনিতেই ভালোবাসি বলেছে, বারবার ইন্টিমেট হচ্ছে নিজের ইচ্ছা মতো, তার উপরে আবার বাচ্চাদের মতো যত্ন করে তাকে গোসলও করিয়েছে। জঙ্কুক হাসতে হাসতে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বিছানায় শুয়ে পড়ে। তে পেছন পেছন বের হতে হতেই বলে, কি হলো, শুয়ে পড়লেন যে? খাবার খাবেন না? দেখেন তো 4:30 বেজে গেছে, খাবার খেতে হবে তো, ক্ষুধা লাগে নাই? জঙ্কুকদের মুখের দিকে তাকিয়ে বলে, জান পাখি, ক্ষুধা লাগছে প্রচুর, কিন্তু শরীরে এনার্জি নাই। যত এনার্জি ছিল সবটা তো তোমার পিছনেই দিয়ে দিয়েছি, এখন আমি নিচে যেতে পারবো না, তুমি খেয়ে আসো। তে কোমরে হাত দিয়ে মিটমিট করে হেসে জঙ্কুককে বলে, আচ্ছা ঠিক আছে, সমস্ত এনার্জি যখন আমিই খেয়ে নিয়েছি, তখন খাবারটা খাইয়ে এনার্জিফুল আমিই বানাবো। আমি খাবার নিয়ে আসছি, দুজন একসাথেই খাবো। কথাটি বলে মাথার টাওয়ালটা খুলে চেয়ারে রেখে নিচে চলে যাচ্ছিল। জঙ্কুক পেছন দিক দিয়ে চিৎকার করে বলে, আরে আরে, চুলগুলো মোছো তো, ঠান্ডা লাগবে। আগে খাবার নিয়ে আসি, তারপরে। সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। টেবিলের কাছে এসে দেখতে পারে জিমিন বসে খাবার খাচ্ছে। সকালবেলা ব্রেকফাস্ট করে ভার্সিটিতে গিয়েছিল সে, হয়তোবা মাত্রই এসেছে। জিমিনকে দেখা মাত্রই তে জিজ্ঞাসা করে, কখন এসেছো? জিমিন হেসে উত্তর দেয়, এই তো ভাবি, আধা ঘন্টা হয়েছে। তে একটা স্মাইল দিয়ে প্লেটে নিজের জন্য আর জঙ্কুকের জন্য খাবার বাড়ছিল। জিমিন খেতে খেতে তের দিকে আর চোখে তাকায়। থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে জিমিন জিজ্ঞাসা করে, ভাবি, সকালবেলা দেখলাম তোমার চুল ভেজা, এখনো চুল ভেজা, দিনে কয়বার গোসল করতে হয়, ঠান্ডা লাগে যদি? তে কথাটি শোনা মাত্রই ডানে বামে সামনে পেছনে ওপর নিচে সবটা জায়গা ঘুরে দেখে জিমিনের মুখের দিকে তাকিয়ে বলে, আহ, ভাগ্যিস কেউ দেখে নাই, শোনে নাই। ননদিনী, আসতে বলতে পারলা না? আমি এমন কি বললাম যেটা আসতে বলতে হবে? আর বারবার গোসল করে জ্বর আসে যদি? কিছুদিন আগে জ্বর হয়েছিল না, অনেক ভুগেছো, তাই তো বললাম। তুই হেসে জিমিনকে বলে, ননদিনী, এই গোসলে জ্বর আসবে না, এটা স্পেশাল গোসল তো। মানে? মানে হচ্ছে তোমার ভাইয়া প্রচুর পরিমাণে রোমান্টিক। আমি বুঝলাম না, গোসলের সাথে ভাইয়া রোমান্টিকের কি আছে? তোমাকে বুঝতে হবে না, খাবার খাও, বিয়ে হলে পরে বুঝো। কথাটি বলেতে খাবারের প্লেট নিয়ে জিমিনের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে নিজের রুমে চলে আসে। জিমিন হাঁ করে তাকিয়ে দেখছিল, কিছুই বুঝতে পারলো না কি বলতে চাইলো তে। খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকে সোজা জঙ্কুকের সামনে এসে বসে পড়ে তে। জঙ্কুক আগে থেকেই বসেছিল। তের হাত থেকে খাবার প্লেটটা নিয়ে বেড সাইডের টেবিলের উপরে রেখে তের কোমরটা ধরে থেকে ঘুরিয়ে দিয়ে হাতের টাওয়াল নিয়ে নিজের হাতেই তের মাথার চুলগুলো মুছতে থাকে জঙ্কুক। তে হাসছে। জঙ্কুক বলে, তুমি আমার কথা কেন শোনো না জান? তোমাকে বলেছি না গোসলের পরে চুলগুলো ভালোভাবে শুকাতে বলেছি, তুমি বোঝো না কেন জান? তোমার জ্বর আসবে তো। আমি পারবো না, আমার মনেও থাকে না। আপনার এতই যখন মায়া হয়, এতই যখন চিন্তা, তখন নিজের হাতে মুছে দিলেই পারেন। তের কথা শুনেই জঙ্কুক হাসে। এর মানে আমার জান পাখি চাচ্ছে তার চুলগুলো প্রতিদিন আমি মুছে দেই? আচ্ছা, তাহলে প্রতিদিন গোসলটাও আমিই করিয়ে দেব। জঙ্কুকের দিকে ঘুরে বলে, আমি তাতেও রাজি। এখন সরুন, ভাত খাবো। কথাটি বলেই তে ভাতের প্লেট হাতে নিয়ে ভাত মেখে নিজেও খাচ্ছিল আর জঙ্কুককে খাইয়ে দিচ্ছিল। জঙ্কুক টুকিটাকি রোমান্টিক কথা বলছে, তে এগ্রি করছে। দুজনে লুতুপুতু প্রেম করছে আর ভাত খাচ্ছে। খাবার খাওয়া শেষ করে তে নিজের ওড়না দিয়ে জঙ্কুকের মুখটা মুছে দিয়ে প্লেটটা হাতে নিয়ে রুম থেকে বের হতেই যাবে, তার আগে জিমিন রুমে প্রবেশ করে। ভাইয়া, তোর সাথে আমার একটা কথা ছিল। তে বাইরে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলো। জঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে বলে, বল, কি বলবি? মা বলেছে ভাবিকে নিয়ে একটু শপিং এ যেতে। এই কথাটি শুনে ভয়ে ঠোক গিলে জঙ্কুক চোখ ছোট ছোট করে জিমিনের মুখের দিকে তাকিয়ে আছে। জিমিন জঙ্কুক কিছু বলার আগে বলে ওঠে, নিন্সি আপা ইনভাইট করেছে না, ওদের বাড়িতে যাব, ওদের জন্য গিফট কিনতে হবে, আর তাছাড়া নতুন ড্রেসও কেনার ছিল। তো মা বলেছে ভাবিকে নিয়ে যেতে, ভাবিরও তো কিনতে হবে। আসলে তের তো বাড়ির বাইরে যাওয়া নিষেধ, সে কারণে তে ভয় পেয়ে গেছে। আর জিমিন আর জিন সবাই ভয় পাচ্ছে জঙ্কুক যদি এগ্রি না করে। জঙ্কুকদের প্রয়োজনীয় সমস্ত জিনিস অনলাইনে অর্ডার করে কিনে এখন পর্যন্ত বিয়ের পর একদিনও তাকে নিয়ে বাইরে ঘুরতেও যায় নাই আর শপিংয়েও যায় নাই। একবার শ্বশুর বাড়িতে তেকে নিয়ে বেড়াতে গিয়ে তো তার শিক্ষা হয়ে গেছে। তারপর থেকে বাড়ির বাইরে টোটালি যাওয়া নিষেধ করে দিয়েছে জঙ্কুক। আজকে জঙ্কুক ভীষণ খুশি। তে তাকে ভালোবাসে বলেছে নিজে থেকে, তার সাথে অনেক লুতুপুতু করেছে, নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তো জঙ্কুকের মনটা তো ফ্রেশ ছিল। জঙ্কুক ঘড়ির দিকে এক নজর তাকিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলে, 5টা বাজে, 7টার মধ্যে বাড়িতে ফিরে আসতে হবে আমার বউকে নিয়ে। 2 ঘন্টাতে হলে যেতে পারিস। না না, আমি যাব না, কোথাও যাব না আমি। জঙ্কুক মাথাটা নিচু করে মোবাইলের দিকে তাকিয়ে বলে, বেশি বুঝো না তো, যা বলি তাই করো। জঙ্কুক খুব ভালো করে জানে তে শপিং করতে ভীষণ ভালোবাসে, কিন্তু বিয়ের পর জঙ্কুক কখনোই এটার জন্য এগ্রি করে নাই। যা প্রয়োজন জঙ্কুক অনলাইনে অর্ডার করে এনে দেয় তেকে। জিমিন তেকে বলে,
ভাবি তুমি রেডি হও। কথাটি বলে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। জঙ্কুককে প্রচুর পরিমাণে ভয় পায়, বেশি সময় সে জঙ্কুকের সামনে দাঁড়ায় না। জঙ্কুক খুব মনোযোগ সহকারে মাথা নিচু করে মোবাইলে কি দেখছিল। তে এক পা দুপা করে জঙ্কুকের সামনে এসে বসে বলে, হাজবেন্ড থাকতে আমি একা কেন শপিং করতে যাব? শপিং মল কত বড়, যদি আমি হারিয়ে যাই? কথাটি শুনে হা করে জঙ্কুকদের মুখের দিকে তাকায়। তে ভুরু কুচকে ঠোঁট পাউট করে বলে, আমি 2 ঘন্টা আপনাকে না দেখে থাকতেই পারবো না। আপনি বাসায় থাকবেন আর আমি শপিং মলে থাকবো? অসম্ভব, আপনি আমার সাথে চলেন। শপিং কি জীবনও করো নাই? আগেও তো করেছো, তখন হারায়া যাও নাই, এখন কেন যাবে? তাছাড়া এত সময় নষ্ট করে এই দোকান ওই দোকান ঘুরে কেনাকাটা করা আমার একেবারেই পছন্দ না। তে আসলে তেকুক দুজনের মনের মধ্যে একটা বিষয় ঘুরছিল। তের মনে ঘুরছিল একা একা যাবে, জঙ্কুক বাসায় বসে টেনশন করবে, কি থেকে কি ভেবে ফেলে, এমনিতেই সাইকো মানুষ, তারপর যদি রাগ করে অশান্তি করে। তে কোনো প্রকারের কোনো অশান্তি চায় না তাদের দুজনের মধ্যে। আর জঙ্কুকও সেম বিষয়টাই ভাবছে, তবে পুরোপুরি উল্টো ভাবে। জঙ্কুক আজ পর্যন্ত কোনো দিন শপিং মলে গিয়ে শপিং করে নাই। তার যা কিনা সব অনলাইনে কিনেছে। সবাই ব্যাপারটা জানে, বাবা বোন মা সবাই, আর তেও জানে। কিন্তু এখন হঠাৎ করে তে শপিংয়ে যাচ্ছে দেখে যদি সেও যায়, তে যদি মনে করে তাকে বিশ্বাস করে না, ভালোবাসি বলেছে, অতীত ভুলে যেতে বলেছে, তারপরও তাকে পাহারা দিয়ে রাখছে, এটা ভেবে যদি তে মন খারাপ করে, তাই তো জঙ্কুক যেতে চাচ্ছে না। দুজনের দিক দিয়ে ভাবলে দুজনের চিন্তা ভাবনাই সঠিক। তবে তে মনে মনে ভাবছে আজকে সে প্রমাণ করেই ছাড়বে, সে সম্পর্কটা মেনে নিয়েছে আর জঙ্কুককেই ভালোবেসে ফেলেছে। এতে আর বার্গেনিং না করে তৈরি হয়ে জিমিন আর জিনের সাথে শপিং করার জন্য শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জঙ্কুক ল্যাপটপ নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ঘড়িতে 6:30 বাজে। জঙ্কুক ঘড়ির দিকে তাকিয়ে ল্যাপটপটা রেখে উঠে দাঁড়ায়। তার আর ভালোই লাগছে না। এই 1.5 ঘন্টা যেন 1.5 বছরের মতো কেটেছে। বাসায় আসার পর থেকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না সে, অভ্যাস হয়ে গেছে। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তেকে সারপ্রাইজ দেবে, কাপাসদের মতো হাত ধরে শপিং মলে ঘুরবে। মনে মনে কথাটি ভেবেই জঙ্কুক মিটমিট করে হাসছিল। শপিং মল বেশি দূরে না, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যায় জঙ্কুক। পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে শপিং মলে ঢুকতে ঢুকতে জিমিনকে ফোন করে জেনে নেয় কত নাম্বার ফ্লোরে আছে। জঙ্কুক খুব দ্রুত সেখানে পৌঁছে যায়। বড় একটা জুয়েলারি শপ। জিমিন আর জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল পে করছিল। তাদের কেনাকাটা শেষ। তাদের পিছে দাঁড়িয়ে জঙ্কুক জিজ্ঞাসা করে, তে কোথায়? জঙ্কুকের কণ্ঠ শুনে মা মেয়ে দুজনেই চমকে যায়, যেন আকাশ থেকে পড়েছে। কখনোই তো জঙ্কুকের শপিং মলে আসার কথা না। জিমিন তোতলাতে তোতলাতে বলে, পাশের শাড়ির দোকানে। ইডিয়েট, ও ওখানে একা কেন? জঙ্কুক দ্রুতই শাড়ির দোকানে গিয়ে ঢোকে, কিন্তু তে কোথাও নাই। পুরোটা ফ্লোর খোঁজে জঙ্কুক, কোথাও পায় না। জিমিন আর জিনও খোঁজে, তে কোথাও নাই। জঙ্কুক পাগলের মতো করছে, মাথার চুলগুলো নিজের হাত দিয়ে নিজেই টেনে ছিঁড়ছে আর তেকে খুঁজছে। গার্ডসদের ফোন করে তেকে খোঁজার জন্য বলছে। প্রচুর পরিমাণে রাগ দেখাচ্ছে। জঙ্কুক লিফট ইউজ না করে সিঁড়ি পেয়ে নিচে নামছিল। নিচে নামতে নামতে যখনই একটা কফি শপের সামনে দিয়ে জঙ্কুক হেঁটে যায়, ঠিক তখনই তেকে দেখতে পায়। পা দুটো যেন আটকে যায়। তে একটা টেবিলে বসে আছে, সামনে কারোর সাথে কথা বলছে। সে মানুষটা আর অন্য কেউই না, ইউনো। মুহূর্তের মধ্যে জঙ্কুকের পৃথিবীটা যেন উল্টোপাল্টা হয়ে গেল এই সিনটা দেখে। জঙ্কুক এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশটা মনে হচ্ছিল যেন ঘুরছে। তে সারাদিন তার সাথে যা যা করেছে, তাকে ভালোবাসার কথা বলা থেকে শুরু করে নিজের থেকে রোম্যান্স করা, খাইয়ে দেওয়া, এই সমস্তটা কি নাটক ছিল? জঙ্কুক তো তাকে বিশ্বাস করে শপিং মলে পাঠিয়েছে, কিন্তু তে কি করলো? তার বুকের মধ্যে কি ছুরি ঢুকিয়ে দিল? জিমিন তেকে খুঁজতে খুঁজতে জঙ্কুককে ফলো করে নিচের ফ্লোরে চলে আসে। জঙ্কুক কোন দিকে তাকিয়ে আছে তার দৃষ্টি অনুসরণ করে জিমিন তেকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে কোনো কিছু না বলে ভাবি বলে চিৎকার করে। তে চমকে গিয়ে কফি শপের দরজার দিকে তাকায়। জিমিনকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায়, কিন্তু জিমিনের পেছনে যখনই জঙ্কুককে দেখতে পায়, সঙ্গে সঙ্গে যেন তার পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। কয়েক সেকেন্ড জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে দেখে তে জঙ্কুকের চোখ দুটো লাল হয়ে আছে, চোখের মধ্যে পানি টলটল করছে, হাত দুটো মুঠো করে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো। তে ভালোই বুঝতে পেরে গেছে জঙ্কুকের মনে কি চলছে। তার জীবনে ঝড় আসবে, আবারও ঘূর্ণিঝড় হবে তার জীবনে।
জিমিন ততক্ষণে ওখান থেকে চলে গেছে জিনকে বলার জন্য যে তেকে পেয়ে গেছে। জঙ্গক এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। তে কি করবে বুঝতে পারছে না, সে তো কিছু করে নাই। ইউনো পাশ থেকে বারবার বলছে, বেবি এই দেখো চলে এসেছে সাইকোটা, ওর সাথে তুমি কখনোই সুখে থাকতে পারবে না, ওর মাথার তার ছেঁড়া, তোমাকে টর্চার করবে। তে বেবি চলো আমার সাথে চলো, আমরা একসাথে ভালো থাকবো, ওর সাথে তুমি কখনোই ভালো থাকবে না। ইউনোর কথাগুলো যেন তের কানেই ঢুকছে না, সে তো জঙ্গককে দেখতে ব্যস্ত। তেকুক একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। জঙ্গকের তো প্রচুর পরিমাণে রাগ উঠছে। ইউনোর সাথে যদি চ্যালেঞ্জ না করতো তাহলে এখনই ইউনোকে ধরে ইচ্ছা মতো পেটাতো, কিন্তু কিছুই করতে পারছে না। অতিরিক্ত রাগের কারণে জঙ্গকের চোখে পানি চলে আসে। জঙ্গকের চোখ থেকে দৃষ্টি সরিয়ে ফ্লোরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই তে উঠে দাঁড়ায়। এক ধরে জঙ্গকের কাছে এসে জঙ্গকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস করেন আমি জানি না ও কোথা থেকে এসেছে। ও হঠাৎ করে আমার সামনে চলে এসেছে, আমার সাথে কথা বলতে চেয়েছে। আমি ওকে জাস্ট বলতে চাচ্ছিলাম ওকে ভুলে যেতে, কারণ আমি আপনার সাথে থাকতে চাই, আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি জাস্ট এটা বলার জন্যই এখানে এসেছিলাম। কথা বলছেন না কেন? আপনি আমাকে বিশ্বাস করছেন না? বিশ্বাস করুন, আমি জানি না, আমি ওকে ডাকি নাই, আমার ওকে প্রয়োজন নাই, আমি আপনাকে চাই, আমি ওকে চাই না। জঙ্গক কোনো কথা বলছে না, কারণ তার দৃষ্টি ইউনোর দিকে। ইউনো তের পেছনে পেছনে ওখানে এসে দাঁড়ায়। ইউনো সবটা শুনছে তের কথা। ইউনো করুণ দৃষ্টিতে তাকিয়ে তের কাণ্ড দেখছে। ইউনোর চোখ দিয়ে গড় করে পানি পড়ছে। ওটা দেখে জঙ্গক প্রচুর পরিমাণে স্যাটিসফ্যাকশন ফিল করছে। তে জড়িয়ে ধরে কান্না করে জঙ্গককে বোঝানোর চেষ্টা করছে। জঙ্গক জড়িয়েও ধরছে না, কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্গককে বোঝাতে তে অস্থির হয়ে যাচ্ছে। তে জঙ্গকের গলাটা ছেড়ে দিয়ে জঙ্গকের গাল দুটো দু হাত দিয়ে ধরে জঙ্গকের চোখের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন, আমি শুধু আপনাকে ভালোবাসি, আমি। কথাটি বলে তে প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে জঙ্গককে কিস করতে স্টার্ট করে। জঙ্গকের পুরো ফেসে কিস করছিল, জঙ্গকের ঠোঁটে তীব্রভাবে কিস করছিল। তারা যে শপিং মলে আছে সেটা তের মনেই নাই। এই মুহূর্তে তের মাথায় একটা জিনিসই ঘুরছে, জঙ্গক যেন তাকে বিশ্বাস করে, সে যে জঙ্গককে ভালোবাসে সেটা যেন জঙ্গক বিশ্বাস করে তাকে আবারও আঁকলে নেয় বুকে। কিস করা অবস্থাতেও জঙ্গক ইউনোর মুখের দিকে, ইউনোর চোখের দিকে তাকিয়েছিল। ইউনো আর সহ্য করতে পারছে না, মাথাটা নিচু করে ফেলেছে। তে যে এইভাবে ওপেন প্লেসে জঙ্গককে জড়িয়ে ধরে কিস করবে সেটা ইউনো ভাবতেও পারে নাই, আর আশাও করে নাই। কোথাও না কোথাও তার প্রচুর পরিমাণে জেলাসি আর খারাপ লাগা শুরু করেছে। তাড়াতাড়ি করে ওই স্থান ত্যাগ করে ইউনো যেতেই জঙ্গক চোখ দুটো বন্ধ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস ব্যাক করতে স্টার্ট করে। কিস করা ব্রেক করতেই জঙ্গক তের চোখের পানি মুছে দেয়। তে বলে, আমি ওকে ডাকি নাই, আমি জানি তো জান, আমি শুধু আপনাকেই ভালোবাসি। আমিও তো ভালোবাসি জান, বিশ্বাস করুন, আমি কিন্তু সত্যি ওকে ডাকি নাই। বুঝতে পেরেছি তো জান, সত্যি তো আপনি আমাকে বিশ্বাস করছেন? ওফ জান, ওই যে দেখো শাড়িটা, কালকের ফাংশনে তুমি ওটাই পরবে, চলো ওটা কিনে দেবো তোমাকে এখন। কথাটি বলতে বলতে জঙ্গকদের হাত ধরে হেঁটে যাচ্ছিল। আমি কিন্তু শুধু আপনাকেই ভালোবাসি। আমি জানি রে বাবা, চলো এবার তাহলে এখনই আমাকে আপনার কোলে তুলে নেন। মানে শপিং মলে? তো আপনি আমার বোন না? জঙ্গক হাঁটতে হাঁটতে কথাগুলো বলছিল। জঙ্গক তাকায় তের মুখের দিকে। তে অসহায় দৃষ্টিতে জঙ্গকের চোখের দিকে তাকিয়ে আছে। জঙ্গক কোনো কিছু তোয়াক্কা না করে থেকে কোলে তুলে নেয়। কোলে ওঠার সঙ্গে সঙ্গে তে জঙ্গকের ঠোঁটে কিস করে দেয়, আর জঙ্গকও তেকে কিস করছিল। লাস্ট পার্টের আগের পার্টটা আগে থেকে ডিলিট হয়ে গিয়েছিল, তো এই পার্টে কি হয়েছিল আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দেই। দিনটা ছিল নেন্সির সাধের দিন। জঙ্গক, তে, জিমিন আর জিন মিলে নেন্সির বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়। তবে জঙ্গক অফিসে যায় আর ওদেরকে আগে পাঠিয়ে দেয়। জিনের বাবার বাড়ির ম্যাক্সিমাম আত্মীয় স্বজন অনুষ্ঠানে আসে, আর জিন একমাত্র পুত্রবধূকে সবার সাথে থেকে পরিচয় করিয়ে দেয় জিন। ওখানে জিনের খালা ফুপি সম্পর্কের অনেক আত্মীয় স্বজন ছিল। সম্পর্কে প্রত্যেকেই তে নানি শাশুড়ি ছিল, সবাই থেকে প্রচুর পরিমাণে আদর করে। হাসি ঠাট্টা করতে করতে এক পর্যায়ে ওনারা তেকেও বলে একটা বেবি প্ল্যান করার জন্য।
তে প্রচুর লজ্জা পাচ্ছিল। নেন্সিকে বেবি বাম সহ এত কিউট লাগছিল। তে অপলক দৃষ্টিতে নেন্সিকেই দেখছিল, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল আর নেন্সির মধ্যে নিজের প্রতিচ্ছবি খোঁজার চেষ্টা করছিল। অনুষ্ঠানে জঙ্কুকের কাছের দূরের কাজিন সিস্টাররা ছিল যারা বারবার থেকে ঘুরে ঘুরে দেখছিল। ওরা প্রত্যেকেই মনে মনে মিসেস জঙ্কুক হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু হতে পারে নাই। জিমিন সেই সব মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে থেকে এক্সপ্লেন করছিল কিভাবে এই মেয়েরা তার ভাইয়ের মাথা খেতে চেয়েছিল। তে সেগুলো শুনে মনে মনে হাসে। এতগুলো মেয়ের ক্রাশ তার বর, সে খুবই ভাগ্যবতী। নীল রঙের শাড়ি পরাতে, পার্টি মেকআপে, সোনার গহনা আর খোলা চুলে মারাত্মক সুন্দর লাগছিল। জঙ্কুক নেন্সির বাড়িতে যায় সন্ধ্যার পরে, আর যাওয়ার পর থেকেই তের হাত একটা সেকেন্ডের জন্য ছাড়ছিল না। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 11টা বেজে যায়। নেন্সি খুব জোর করে জিন আর জিমিনকে রেখে দেয়। তেকুককেও রাখতে চায়, তবে জঙ্কুক একেবারেই এগ্রি করে না। নেন্সির বাড়ি থেকে বের হয়ে গাড়ি স্টার্ট করে জঙ্কুক। কিছু দূর আসার পরে গাড়িটা থামিয়ে দেয় রাস্তায়। তে কিছু বলার আগেই, বোঝার আগেই জঙ্কুক তের বুক থেকে শাড়ির আঁচল খুলে ফেলে। তের কোমর ধরে টেনে এনে নিজের কোলে বসায়। উইদাউট ওয়ার্নিং তের নরম ঠোঁটে ঠোঁট মিশিয়ে চুমু খেতে শুরু করে আর হাত দিয়ে তের পুরো শরীরে সফট টাচ করতে শুরু করে জঙ্কুক। জঙ্কুক পাগলের মতো তের ঠোঁটে চুমু খাচ্ছিল। কি করছেন কি জঙ্কুক? বাড়িতে তো যাচ্ছি, রাস্তায় কেন এসব করছেন? ডিস্টার্ব করো না জান পাখি, আমি পাগল হয়ে যাচ্ছি। 4 ঘন্টা ধরে আমি তোমাকে কাছে পাচ্ছি না। তোমাকে চুমু খাওয়ার জন্য আমার মাথা গরম হয়ে আছে, বুঝতে পারো না সোনা? তাই বলে রাস্তার মধ্যে? বাড়িতে চলো না গে। চুপ দে, চুপ। সোনা, একটু আদর করতে দাও, তারপর বাড়ি গিয়ে বড় আদর করবো। তে আবারও কিছু বলতে যাবে, জঙ্কুক তের ঠোঁটে জোরে কামড়ে ধরে, 2 হাত দিয়ে তের বুকে শক্ত করে চেপে ধরে। জঙ্কুক কার অটো ড্রাইভিং মোডে সেট করে, তারপর সিট পেছন দিকে নামিয়ে থেকে বুকের উপরে নিয়ে রোম্যান্স করতে করতে বাড়িতে চলে যায়। তখন তের ব্লাউজের হুক 4টা খোলাই ছিল। জঙ্কুক গাড়ি থেকে নামার আগে শাড়ি দিয়ে থেকে পেঁচিয়ে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে নিচে রুমের দিকে ছুটেতে তখন জঙ্কুকের বুকে চড়ে খামচে ধরে বলে, আপনি একটা সত্যি সাইকো জঙ্কুক। আপনার এই সাইকো সাইট কখনোই ভালো হবে না, কখনোই না। সবাই কত সুন্দর নিনজা আপুর বাড়িতে বেড়াচ্ছিল, আমাকে থাকতে দিলে কি হতো? জোর করে নিয়ে আসলেন। জঙ্কুক সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে তের ঠোঁটে জোরে কামড়ে ধরে, হ্যাঁ আমি সাইকো জান পাখি। কার জন্য? শুধু তোমার জন্য। আর আমাকে রেখে অন্য মানুষের বাড়িতে থাকবে মানে? তুমি বোঝো না জান, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, ঘুমাতে পারবো না। তোমাকে আদর করা ছাড়া তো আমি নিজেকে ঠান্ডাই করতে পারি না। এখন চুপ করো, চুপ, আমাকে আদর করতে দাও। কথাটি বলতে বলতে জঙ্কুক বিছানায় উঠে পড়ে। তেকে বিছানায় শুয়ে দিয়ে তে 2 পায়ের মাঝখানে নিজেকে ফিট করে। তারপর শুরু হয়ে যায় তাদের রোম্যান্স। রাত 3টা বাজে। তেকুক একসাথে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়েছে। তে গিয়েছে জঙ্কুকের জন্য কফি আনতে, আর জঙ্কুক বিছানায় বসে ল্যাপটপ অন করেছে। তে রুমে এসে কফির মগটা বাড়িয়ে দিতেই জঙ্কুক থেকে টেনে এনে নিজের কোলে বসায়। এক হাতে কফি খাচ্ছে, আর এক হাতে ল্যাপটপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মেল চেক করছে। তে তখন জঙ্কুকের ভেজা চুলে হাত বুলাতে বুলাতে ফাংশনে কে তাকে কি বলেছে, কতটুকু আদর করেছে সে গল্প করছিল। এক পর্যায়ে তে খুব আগ্রহের সাথে জঙ্কুকের নানীদের কথাটা উল্লেখ করে। তে জঙ্কুককে বলে নেন্সির বেবি বাম সহ নেন্সিকে দেখতে খুব ভালো লাগছিল। আর কথা বলতে বলতে এক পর্যায়ে সে নিজেও একটা বেবি নেওয়ার সিদ্ধান্ত পোষণ করে জঙ্কুকের কাছে। সে চায় তাদের একটা বাচ্চা হোক। সঙ্গে সঙ্গে জঙ্কুকের বুকটা কেঁপে ওঠে। দ্রুত ল্যাপটপ বন্ধ করে দিয়ে রুমের লাইট অফ করে থেকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। অন্ধকারে বিছানায় শুয়ে জঙ্কুককে জড়িয়ে ধরে তে বারবার একই কথা বলছিল। জঙ্কুক যেন পাথর হয়ে পড়ে আছে বিছানায়। জঙ্কুক বুঝতে পারছিল না তেকে কি বলবে, কিভাবে বোঝাবে। কিছু সময় ভাবার পর জঙ্কুক মিথ্যা কথা বলে তেকে। জঙ্কুক তেকে বলে সে খুব গুরুত্বপূর্ণ বড় একটা কেস নিয়েছে, যেটা সলভ করার জন্য সিঙ্গাপুর গিয়ে থাকতে হবে কিছু মাস। তাছাড়া এখন পর্যন্ত হানিমুনটাও করে নাই। এর আগেই বেবি প্ল্যান করবে কি করে? হানিমুন করতে কি মানুষ বেবি নিয়ে যায়? আগে হানিমুন করবে, তারপরে বেবি প্ল্যান করবে।
আর তাছাড়া তাদের বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে, অন্তত পক্ষে 6টা মাস যাক, তারপর বেবি প্ল্যান করবে। তে জঙ্কুকের কথা বিশ্বাস করে খুশি হয়, জঙ্কুকের ঠোঁটে পরপর কয়েকটা চুমু বসিয়ে দেয়, তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তে দেখতে পায় তার ফোনে একটা মেসেজ এসেছে। ইউনো মেসেজ পাঠিয়েছে, বিকাল 4টার ফ্লাইটে সে সারা জীবনের জন্য দেশের বাইরে চলে যাচ্ছে এবং যাওয়ার আগে তের সাথে 5টা মিনিটের জন্য একটু দেখা করতে চায়, শেষবারের মতো একটু কথা বলতে চায়, আর জীবনও তার আর জঙ্কুকের মাঝে সে আসবে না। এত করে অনুরোধ করছিল ইউনো, তে বারণ করতে পারছিল না। সাথে এটাও বলছিল বারবার জঙ্কুক যদি তাকে সত্যি ভালোবাসে, বিশ্বাস করে, তাহলে 5টা মিনিটের জন্য তাকে দেখা করতে দেবে। তাছাড়া গোপনে তো কোথাও দেখা করছে না, সে চলে যাবে। এয়ারপোর্টে শেষবারের মতো একটু তের সাথে কথা বলে যেতে চায়, এতে অপরাধের কি? তে তখন চুপচাপ মোবাইলটা হাতে নিয়ে আনমনে দাঁড়িয়েছিল। জঙ্কুক রুমে ঢুকেই তেকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তের কাছে আসে, ফোনটা হাতে নিয়ে প্রত্যেকটা মেসেজ পড়ে জঙ্কুক, কিন্তু কোনো কথাই বলে না। ফোনটা আবারও তের হাতে ধরিয়ে দিয়ে ফাইলগুলো ব্যাগে ভরছিল। তখন তে পেছন দিক দিয়ে বলে, 5টা মিনিটের জন্য যদি যেতে চাই, আপনি কি এগ্রি করবেন জঙ্কুক? জঙ্কুকের বুকের ভেতর আগে থেকে কাঁপছিল যখন সে মেসেজগুলো পড়েছে, কিন্তু তের এই কথাটা শুনে যেন ঘূর্ণিঝড় শুরু হলো। জঙ্কুক তো ভাবতেও পারে না এতে এত সাহস করে তার কাছে এমন একটা অন্যায় আবদার করবে। জঙ্কুকের ইচ্ছা করছিল মুহূর্তের মধ্যেই পুরো বাড়িটা ভেঙে গুড়িয়ে দিতে। সে খুব ভালো করেই জানে ইউনো তেকে কেন ডাকছে, কিন্তু কোনো প্রকার কোনো রিয়েক্ট করতে পারলো না। ওই যে বিশ্বাস আর ভালোবাসার কথা বলে খোঁটাটা মেরেছে ইউনো। জঙ্কুকের চোখ দুটো মুহূর্তে লাল হয়ে গেছে, কিন্তু ঠোঁটে হাসি রেখে তেকে সে বলল, জান পাখি তুমি যেতে চাও? আসলে শেষবারের জন্য। ঠিক আছে জান পাখি, তুমি যাও, তবে প্রত্যেক আধা ঘন্টায় আমাকে কল করবে। কথাটি বলে জঙ্কুক খুব দ্রুত তের কপালে একটা চুমু খেয়ে ফাইল হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তে খুশি হয়ে যায়, তবে রুমের বাইরে পা রাখতেই জঙ্কুকের চেহারার রং পাল্টে যায়। জঙ্কুক বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে, তবে আজকে আর ড্রাইভার নেয় না, নিজেই গাড়ি স্টার্ট দেয়। খুব স্পিডে উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে জঙ্কুক। রাস্তার একটা সিগন্যালও সে মানছে না। লাল চোখে পানি টলটল করছে, যেন এখনই এক ফোঁটা পানি তার গাল বেয়ে গড়িয়ে পড়বে। এই জঙ্কুক বেঁচে থাকতে তুমি কখনোই ওই ইউনোর সাথে দেখা করতে পারবে না জান পাখি, আমি দেখা করতেই দেব না। অন্তত আমি বেঁচে থাকতে না জান। কথাটি বলে জঙ্কুক জোরে ব্রেক কষে, মুহূর্তের মধ্যে বিকট একটা শব্দ হয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। সো জান পাখিরা, এই রকম কিছুই ছিল এই পার্টটার মধ্যে। তবে আমার এক্স্যাক্টলি সব মনে নাই, যতটুকু মনে আছে আমি আবারও এক্সপ্লেন করে দিয়েছি। তো এরপরে বাকিটুকু সামনে দেখলেই বুঝতে পারবে। আমি আশা করি তোমাদের ভালো লাগবে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখে ভীষণ লজ্জা পাচ্ছে তে, তবে আজকে সে ভীষণ খুশি। পিঙ্ক কালারের একটা জামদানি শাড়ি, তার সাথে হালকা সোনার গহনা, চুলগুলো খোপা করেছে, চোখে হালকা কাজল দিয়েছে, ঠোঁট দুটো তো এমনি গোলাপি, তার উপর হালকা গোলাপি লিপস্টিক, একেবারে পাকা গৃহিণীদের মতো সেজেছে। অদ্ভুত মায়াবী সুন্দর লাগছে তেকে। সন্ধ্যা হতে চলেছে, জঙ্কুক অফিস থেকে ফিরবে। অনেক সিরিয়াস একটা কেস নিয়েছে জঙ্কুক, ধর্ষণের কেস। 3টা ছেলে মিলে একটা কলেজ স্টুডেন্টকে রাতের বেলা আটকে রেখে অমানবিক ভাবে টর্চার করে ধর্ষণ করেছে। মেয়েটার কন্ডিশন অনেক খারাপ। এই তো 6 দিন আগের কথা। জঙ্কুক অফিস থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে তে মোবাইল হাতে নিয়ে কান্না করছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তেকে কাঁদতে দেখে জঙ্কুক বিচলিত হয়ে যায়। তেকে জিজ্ঞাসা করে জানতে পারে ফোনে ব্রেকিং নিউজ দেখছিল তে। ব্রেকিং নিউজ, 3টা ছেলে মিলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। জঙ্কুককে জড়িয়ে ধরে তে কাঁদতে কাঁদতে বলেছিল মেয়েটা কি বাঁচবে না, এই লোকগুলার কি শাস্তি হবে না। তাকে কাঁদতে দেখে জঙ্কুক আশ্বাস দেয় সে লড়বে এই কেস, শাস্তি দিবে ওই ধর্ষকদের। তে খুশি হয়ে জঙ্কুকের গলাটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, আপনি খুব ভালো হাজবেন্ড জঙ্কুক, আপনার মতো হাজবেন্ড পেয়ে আমি ধন্য। তের মুখে নিজের প্রশংসা শুনে জঙ্কুকের ভীষণ ভালো লাগছিল, কিন্তু তার সাথে জঙ্কুকের পা দুটো কাঁপছিল। সেদিনের পরে
আজ 5 দিন কমপ্লিট হয়ে গেছে জঙ্কুক কেসটা নিয়েছে, একেবারে ফ্রিতে কাজ করবে সে। এই কয়দিন জঙ্কুক প্রচুর পরিমাণে ব্যস্ত সময় পার করছে। সকালবেলা উঠে কোনো রকম নাস্তা করে অফিসে চলে যায় ইনভেস্টিগেশন করার জন্য। রাতের বেলা লেট করে বাসায় ফিরে, তবে তের মুখের দিকে তাকিয়ে তাকে ডিনার করতে হয়, কারণ সে না খেলে তেও খাবে না। ডিনার শেষ করে জঙ্কুক তের কপালে একটা চুমু খেয়ে থেকে ঘুমাতে বলে স্টাডি রুমে চলে যায় কাজ করার জন্য। ইনভেস্টিগেশন শেষ, কালকে কোর্টে তোলা হবে আসামিদের। জঙ্কুক চাচ্ছে আসামিদের যেন কোনো প্রকার জামিন না হয়, যেন ওদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারে। তেকুকের বিয়ের 11 মাস কমপ্লিট হয়ে গেছে। এই 11 মাসে তে জঙ্কুককে যতটুকু দেখেছে সে ভালোই বুঝতে পেরেছে জঙ্কুক প্রত্যেকটা সিরিয়াস কেস লড়ার আগে নিজেকে রিল্যাক্স করে, আর জঙ্কুকের কাছে সব থেকে রিল্যাক্সেবল প্লেস হচ্ছে তে। তাই তে নিজেকে সাজাচ্ছে জঙ্কুকের জন্য। জঙ্কুক অফিস থেকে বের হয়ে গাড়িতে বসেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে জঙ্কুকের ফোনে একটা মেসেজ আসে। জঙ্কুক ফোনটা হাতে নিয়ে মেসেজ চেক করে দেখে তে মেসেজ পাঠিয়েছে। কাম ফাস্ট জান, আই এম ওয়েটিং ফর ইউ। মেসেজটা পড়ে জঙ্কুকের মুখে বিগ স্মাইল চলে আসে। ফোনের মধ্যে তের ছবি টাচ করতে করতে বলে, আই লাভ ইউ জান পাখি, তোমার জন্য আমি সব করতে পারি। কথাটি বলে জঙ্কুক চোখ দুটো বন্ধ করে নেয়। এভরিওয়ান, আমরা হয়তো ভাবছি কি হয়েছিল সেদিন জঙ্কুক যখন তেকে ইউনোর সাথে দেখা করতে যেতে বলেছিল। কি হয়েছিল জানার জন্য একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। তে সেদিন ইউনোর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় ড্রাইভারের সাথে। দুপুর 2টার ফ্লাইট, এয়ারপোর্টে পৌঁছাতে 12:30 বেজে গিয়েছিল। গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে বিছানার উপরে ফেলে রাখা তের ফোনটা বারবার বেজেই যাচ্ছে। তে তাড়াহুড়া করে ঘর থেকে বের হওয়ার সময় নিজের ফোনটা নিতে ভুলে গেছে। এয়ারপোর্টে তো পৌঁছে গেছে তে, ভেতরেও ঢুকেছে, কিন্তু কোথাও ইউনোকে খুঁজে পাচ্ছে না। ইউনোকে ফোন করার জন্য যখনই পার্সে হাত দেয় তখনই দেখতে পারে যে মোবাইলটা পাশাতে রেখে এসেছে। ও গড, এটা কি করেছি আমি ফোনটা ভুলে রেখে এসে পড়েছি। উনি প্রতি আধা ঘন্টা পর পর ফোন করে, যদি আমাকে না পায় তাহলে তো টেনশন করবে। কি করি আমি এখন? তে ভুলে ফোনটা বাসায় ফেলে এসেছে। জঙ্কুক ফোন করে তাকে না পেলে রাগ করবে, টেনশন করবে, এটা ভেবে তে প্রচুর পরিমাণে বিচলিত হয়ে যায়। এয়ারপোর্ট এসেছিল তো ইউনোর সাথে লাস্ট বার মিট করতে, কিন্তু ফোন আনে নাই। জঙ্কুক তাকে না পেলে টেনশন করবে, এটা ভেবেতে বিচলিত হয়ে যায়। ইউনোর কথাটা তার মাথা থেকে বের হয়ে যায়। ইউনোকে খোঁজা বাদ দিয়ে তে দৌড়ে এয়ারপোর্ট থেকে বাইরে চলে আসে। গাড়ির সামনে এসে ড্রাইভারকে বলে, মামা আপনি ফোনটা দেন তো। তেকে হাঁপাতে দেখে ড্রাইভার আশ্চর্য হয়। তাড়াতাড়ি করে ফোন বের করে তে হাতে দিয়ে দিতেই তে জঙ্কুকের নাম্বারটা ডায়াল করে অস্থির হয়ে ফোন কানে নিয়ে হাঁপাতে থাকে। ওপাশ থেকে আননোন একজন ফোন রিসিভ করে হ্যালো বলতেই তে চমকে ওঠে। তে তাড়াতাড়ি করে ফোনটা কান থেকে নামিয়ে নাম্বারটা চেক করে, নাম্বার তো ঠিকই আছে। আবারও ফোনটা কানে নিয়ে বলে, হ্যালো, কে আপনি? মিস্টার জিয়ন কই? তাকে ফোনটা দেন তো। এক্সকিউজ মি ম্যাম, আপনি কে? আমি কি মানে? আমি মিসেস জিয়ন। ও আচ্ছা ম্যাম, আপনাকে বিগত 1 ঘন্টা ধরে ফোন দিচ্ছি আমরা হসপিটাল থেকে। আপনার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটি শোনা মাত্রই তের হাতটা থরথর করে কাঁপতে থাকে, চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। ড্রাইভার কিছু মুহূর্ত তের মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে যায়। বারবার জিজ্ঞাসা করার পরেও তে কোনো কথাই বলছিল না দেখে ড্রাইভার তের হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরে। ওপাশ থেকে সমস্ত কিছু জানার পর ড্রাইভার তেকে নিয়ে দ্রুতই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হসপিটালের কেবিনে শুয়ে আছে জঙ্কুক, হাতে স্যালাইন চলছে, মাথায় ব্যান্ডেজ করা। শরীরটা পুরোটাই অক্ষত অবস্থাতেই আছে, শুধুমাত্র মাথা ফেটে গেছে। রক্ত পড়ার কারণে শরীর প্রচুর পরিমাণে দুর্বলতার কারণে চোখ টেনে মেলতে পারছে না, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। তারপরও জোর করে একটু পর পর তাকাচ্ছে আর ঘড়ির দিকে সময় দেখছে। 2টো বাজার সঙ্গে সঙ্গে জঙ্কুক চোখ দুটো বন্ধ করে ফেলে, হাত দিয়ে বিছানার খামচে ধরে। 2 চোখ দিয়ে পানি পড়ছে। জঙ্কুক চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর মনে মনে বলছে, শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তে, আমি ভালোবাসি তোমাকে, আমার কাছে ফিরে আসো, আমাকে রেখে যেও না, আমি পাগল হয়ে যাব তোমাকে ছাড়া। প্লিজ চলে আসো তে, আমাকে রেখে যেও না তে। কিছু সময়ের মধ্যেই জঙ্কুকের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। জঙ্কুক বিছানার মধ্যে ছটফট করছিল। নার্স দ্রুতই ডক্টরকে ডাকে। ডক্টর এসে জঙ্কুককে একটা ঘুমের ইনজেকশন দেয়। কিভাবে মানবে সে? কেনই বা অসুস্থ হবে না? তের জন্য এত কিছু করেছে, এত পাগলামি করেছে, শেষ পর্যন্ত ইউনোর সাথে যেন তে মিট করতে না পারে সেই কারণে নিজে থেকে নিজের অ্যাক্সিডেন্ট করিয়েছে। তেকে সে প্রচুর ভালোবাসে আর তেও তার ভালোবাসা গ্রহণ করে তার সাথেই থাকতে চাচ্ছে।
তে লাস্ট বারের মতো দেখা করতে চেয়েছে ইউনুর সাথে। সে কিভাবে বারণ করত, তাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতো, বিশ্বাস থাকতো না, তে তাকে ভুল বুঝতো। সমস্তটা ভেবেই তো রাজি হয়েছে। জঙ্কুক একজন লয়ার, সে ভালোভাবে বুঝতে পারছিল ইউনু কেন তের সাথে দেখা করতে চাচ্ছে। দুজনের মধ্যকার মিস আন্ডারস্ট্যান্ডিংটা দূর করার জন্য ইউনু লাস্ট বারের মতো তের সাথে দেখা করতে চাচ্ছিল। ইউনু বলে দিত তের প্রেগনেন্সির সমস্যার কথাটা, যেটা জঙ্কুক কিছুতেই জানাতে চায় না তেকে। তেকে তো নিজে থেকে বারণ করতে পারে নাই যে যাওয়ার দরকার নাই, তাই নিজে থেকে নিজের অ্যাক্সিডেন্ট করেছে। যদি অ্যাক্সিডেন্টের নিউজটা তে শোনে তাহলে আর যাবে না এটা ভেবে। হসপিটালের কেবিনে আরএম, জিন আর জিমিন দাঁড়িয়েছিল। ঘুমের ইনজেকশন দেওয়ার কারণে জঙ্কুক ঘুমাচ্ছিল। আরএম আর জিন বিচলিত হয়ে কথা বলছিল। তে যখনই কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকতেই যাবে তখনই জিনের কথা শুনতে পেয়ে থমকে যায়। হোয়াট? কি কি বলছো কি তুমি এসব? আমার ছেলে ইচ্ছা করে করেছে। কেন কেন এরকম করবে? আমি জানি ও রাখি, ও একটু বদমেজাজি, পাগলামি করে, তাই বলে নিজের ক্ষতি কখনোই করবে না। চুপ, একদম চুপ, একটু কান্না করবে না আমার সামনে। আমি এমনিতেই বিরক্ত। তোমার ছেলে এই কাজটা কেন করলো? তোমার ছেলে ভুলে গেছে কি করে যে তার একটা বাবাও আছে, আর বাপেরও বাপ থাকে? কিভাবে পারলো এই কাজটা করতে? আমি বিশ্বাস করতে পারছি না। টাপ, তুমি বিশ্বাস করো আর না করো এটাই সত্যি। আমি ইনভেস্টিগেশন করিয়েছি। না রোডে কোনো প্রবলেম ছিল না কারে। তোমার ছেলে ইচ্ছা করে নিজের অ্যাক্সিডেন্ট নিজে করিয়েছে। রাত কিরমির করে জিনকে কথাটি বলে আরএম চুপ হয়ে যায়। হঠাৎ করে আরএম বলে ওঠে, বাই দ্য ওয়ে জিন, তোমার ছেলের বউ কই? জিন চমকে ওঠে, আরএমের মুখের দিকে তাকায়। আরএম অ্যাংরি লোকে জিনের মুখের দিকে তাকিয়েছিল। আমার ছেলে তার জীবন বাজি লাগিয়ে দিয়েছে, ডেফিনেটলি তার জীবনের থেকেও বেশি মূল্যবান কোনো জিনিসের জন্য। তোমার ছেলের বউ কোথায়? তে কোথায়? জঙ্কুক হসপিটালে অ্যাডমিট। আমি যদি বিজনেস মিটিং ক্যান্সেল করে 2 ঘন্টা ফ্লাইটে চড়ে হসপিটালে উপস্থিত থাকতে পারি, তাহলে একই শহরে উপস্থিত থেকে তে কেন এখন পর্যন্ত হসপিটালে আসে নাই? জিন, তুমি কেমন শাশুড়ি, খবরটা নিয়েছো? বাবা, এটা হসপিটাল, আস্তে কথা বলো। তোমরা ঝগড়া কেন করছো? শাট আপ জিমিন। বাবা মার মাঝখানে কথা বলো। তুমি তো দেখছি অনেক বেয়াদব হয়ে গেছো জিমিন। কিম নামজনের পকেটে এই রকম হসপিটাল অসংখ্য পড়ে থাকে। আমার একমাত্র ছেলে সুইসাইড অ্যাটেম্প করেছে। কিসের জন্য, কার জন্য? যদি আমি জানতে পারি তাকে আমি মাটিতে পুঁতে ফেলবো। আরএমের কথা শুনে তে কেবিনের বাইরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। বাবা রেগে গেছে, প্রচুর পরিমাণে রাগ করছে। জিমিনের চোখে পানি টলটল করছিল। সচরাচর তার সাথে এই রকম ব্যবহার করে না আরএম। সবার সাথে রাগ দেখায় কিন্তু জিমিনের সাথে কখনোই দেখায় না। জিন ইশারা করে জিমিনকে। জিমিন চোখের পানি মুছে চুপচাপ ভাইয়ের পাশে গিয়ে বসে পড়ে। সবাই চুপ হয়ে যায়। আরএম রাগে ফসফস করছে। ফ্যামিলির সবাই জানে জঙ্কুক যতটা না রাগী তার থেকেও কয়েক গুণ বেশি রাগী আরএম। অলরেডি আয়ু আর কাই হসপিটালে চলে এসেছে জামাইকে দেখার জন্য। কেবিনের বাইরে থেকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ু চমকে যায়। কাই কিছুটা ভয় পেয়ে যায়। কি না কি করেছে তার মেয়ে আল্লাহই জানে। আয়ু এসে তের কাঁধে হাত দিতেই তে চমকে যায়। মার দিকে তাকিয়ে মাকে দেখেই জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তে জোরে জোরে কান্না করছিল। কান্নার শব্দ শোনা মাত্রই জিন এসে কেবিনের দরজাটি খুলে দেয়। সামনে দেখে তে দাঁড়িয়ে আছে, তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। আরএম থেকে দেখা মাত্রই রেগে যায়। রেগে গিয়ে এগিয়ে এসে একটু অ্যাংরি টোনেই বলে, আমি তের সাথে একা কথা বলতে চাই। এই মুহূর্তে কেবিন খালি চাই আমি। আরএমের কথাটি শোনা মাত্রই চমকে যায় জিন। কি এমন কথা বলবে তের সাথে? ঘাবড়ে যায়, তবে কিছুই বলতে পারে না। জিমিনকে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। আয়ু আর কাই দাঁড়িয়ে ছিল। আরএম তাদের দিকে অ্যাংরি লোকে তাকাতেই তারা ওখান থেকে চলে যায়। আরএম একটু দরজার সামনে থেকে সরে যেতেই তে গুটি গুটি পায়ে কেবিনে ঢোকে, কিন্তু জঙ্কুকের দিকে তাকানোর আগেই আরএম তের সামনে দাঁড়িয়ে পড়ে। তে তুমি জানো আমার কয়টা চোখ? আমার 100টা চোখ। একটা চোখে আমি পৃথিবী দেখি, আর 99টা চোখে শুধুমাত্র আমি আমার ছেলেকে দেখি। আমার ছেলের জীবনের প্রত্যেকটা জিনিসের খবর আছে আমার কাছে। আমার ছেলে যেটা করতে চায় সেটা যেন সঠিকভাবে করতে পারে, সেটার জন্য আগে থেকে সব ব্যবস্থা করে রাখি আমি আড়াল থেকে তার প্রত্যেকটা খবর রাখি। তার প্রত্যেকটা জটিল কাজগুলোকে আমি সহজ করে দেই, তাকে বুঝতে দেই না। ছেলেটা হয়তো ভুলে যায় তার বাবা আছে, কিন্তু আমি কখনো বলি না আমার একটা ছেলে আছে। আমি কখনো কল্পনাও করি নাই আমি বেঁচে থাকতে আমার ছেলেকে এভাবে দেখতে হবে। আমার ছেলের জীবনের সমস্ত জটিলতা কমাতে পারলেও ভালোবাসার ক্ষেত্রে আমি কিচ্ছু করতে পারবো না, কিছু করতে পারছিও না। তবে একটা কথা আজকে তোমাকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইতে, যতদিন তুমি আমার ছেলের ভালোবাসা হয়ে তাকে ভালোবেসে তার কাছে থাকবে,
আমি তোমাকে আমার চোখের মণি বানিয়ে রাখবো। কিন্তু নেক্সট টাইম যদি কখনো এইরকম কোনো ঘটনা ঘটে তাহলে তোমাকে চোখের মণি থেকে চোখের বালি বানাতে 1 সেকেন্ড সময় লাগবে না। আমার বিয়ে হয়ে গেছে, তোমার হাজবেন্ড তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তোমার সাহস কি করে হয় আপত্তিকর আবদার তার কাছে করার? একটা বার নিজেকে আমার ছেলের জায়গায় বসিয়ে দেখো তো তুমি কি করতে। আমি কখনো কল্পনাও করি নাই ছেলের বোর সামনে দাঁড়িয়ে এই সমস্ত ব্যাপারে কনভারসেশন করব আমি। যাই হোক, আমার ছেলের জন্য আমি সব করতে পারি। কথাটি বলেই আরএম তের সামনে থেকে সরে যায়। তে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। জঙ্কুক ঘুমাচ্ছে, তে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আরএম কেবিন থেকে বের হয়ে যাওয়ার আগে তের দিকে ঘুরে বলে, বৌমা, একটা বৃদ্ধ লোকের কাছে তার প্রাপ্তবয়স্ক একটা ছেলে কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু জুড়ে থাকে তুমি জানো? আমার পুরো পৃথিবী জুড়েই আমার ছেলের বসবাস। আজকের ঘটনাতে আমার পায়ের নিচের মাটি কেঁপে গেছে। যদি ব্যাপারটা অ্যাক্সিডেন্টলি হতো তাহলে অন্য ব্যাপার, ইচ্ছা করে করেছে ও। একজন বিজনেসম্যান হিসেবে আমি তোমাকে অনেক কঠিন কথা শুনিয়েছি, কিন্তু পিতা হিসেবে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, দয়া করে আমার ছেলেটাকে ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করবে। আই এম সরি, আর কখনো হবে না। আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমি ভালোবাসি ওনাকে খুব। ইটস ওকে বৌমা, আমি আশা করব আজকের পর তোমার সাথে আমার এই রকম বিষয়ে কখনোই কথা হবে না। দ্রুতই জঙ্কুকে নিয়ে বাসায় চলে আসো। আরএম কথাটি বলে কেবিন থেকে বের হয়ে আসে। সামনে জিন, জিমিন, আয়ু আর কাই দাঁড়িয়ে ছিল। সবাই এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন আছো? সবাই বাসায় যাও। মিস্টার কিম জঙ্কুক। জঙ্কুককে দেখার জন্য তার ওয়াইফ আছে, আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি এখন সবার এখান থেকে চলে যাওয়াটাই বেটার। কথাটি বলে আরএম হাঁটা ধরে। জিন আরএমের পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলে, কি করছো এসব তুমি? অসুস্থ ছেলেটাকে রেখে চলে যাবো? তোমার ছেলের সাথে তার মেডিসিন আছে, এখন সে সুস্থ হয়ে যাবে। চলো বাসায় চলো। জিমিন কিছুই বুঝতে পারছে না। এক পলক কেবিনের দিকে তাকালো, তারপর গার্ডসদের সাথে হেঁটে বাইরে চলে আসলো। এর বাবা মার তো এত একটা সাহস নাই তের শ্বশুরের কথা অমান্য করার, তাই চুপচাপ তারা হসপিটাল থেকে বের হয়ে যায়। জিমিন হসপিটাল থেকে বের হয়ে তার নিজের গাড়িতে উঠে পড়ে। নামজিন একসাথে নিজেদের গাড়িতে ওঠে। হঠাৎ করেই আরএম এর ফোনে একটা ফোন আসে। আরএম ফোনটা রিসিভ করে কানে নেয়। হ্যালো বস, এটাকে কি করব? ওটাকে আমার প্রাইভেট জেটে তুলে যেখানে যেতে চাচ্ছিল সেখানে পাঠিয়ে দে। ও দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে পাসপোর্ট, ভিসা সমস্তটা কেড়ে আনবি, যাতে কখনো আর এখানে ফিরে না আসতে পারে। কথাটি বলে আরএম ফোনটা কেটে দেয়। পাশ ফিরে তাকিয়ে দেখে জিন হা করে আরএমের মুখের দিকে তাকিয়ে আছে। আরএম একটা স্মাইল করে জিনের মুখের দিকে তাকিয়ে। জিন কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, তার আগেই আরএম জিনকে টানে নিজের কাছে নিয়ে আসে। জিনকে শক্ত করে জড়িয়ে ধরে জিনের গলায় মুখ ডুবিয়ে জিনের শরীরের স্মেল নিতে নিতে বলে, আই এম সো টায়ার্ড জিনু, এন্ড আই মিস ইউ সো মাচ। জিন কথাটি শুনে একটু হাসে, তারপর বলে, আই মিস ইউ টু এন্ড আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জিনু। অন্যদিকে হসপিটালের ভিভিআইপি কেবিনের ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফেস ক্লিন করছে তে। কান্নাকাটি করে ফেসের 12টা বাজিয়ে ফেলেছে। এই অবস্থাতে জঙ্কুকের সামনে যাবে না সে। শ্বশুর বলে গেছে ম্যাচুরিটি দিয়ে হ্যান্ডেল করতে তার ছেলেকে। তে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বেডে চলে যায়। জঙ্কুকের পাশে শুয়ে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। যেখানে 30 মিনিট পর পর তের সাথে কথা না বলতে পারলে জঙ্কুক অস্থির হয়ে যেত, সেখানে আজ সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত একটা কথা বলে নাই। এতদিন তে ভাবতো জঙ্কুক তার প্রতি বেশি পরিমাণে অবসেস, বেশি পরিমাণে সাইকোগিরি করে, কিন্তু আজকে সারাদিন যখন জঙ্কুক তার সাথে কথা বলে নাই, এখন তে হারে হারে টের পাচ্ছে জঙ্কুকের প্রতি সে কতটা অবসেস। তাই হসপিটালে আছে না কোথায় আছে সমস্ত কিছুকে ইগনোর করে দিয়ে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে জঙ্কুকের সাথে শুয়ে পড়েছে তে। জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে তার গলার মধ্যে মুখ ডুবিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। জঙ্কুকের শরীরের স্মেল নিচ্ছে তে। সারাটা দিনের অস্থিরতা 1 সেকেন্ডের মধ্যে নিমেষেই উধা হয়ে গেছে তের। শক্ত করে জড়িয়ে ধরে জঙ্কুকের গলার মধ্যে নাক ঘষছে, স্মেল নিচ্ছে, কিস করছে। আই লাভ ইউ জঙ্কুক, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি কোনোদিন আর এমন কোনো কাজ করব না যেটা আপনাকে কষ্ট দেয়। কথাটি বলে তে আরো শক্ত করে জঙ্কুককে জড়িয়ে ধরে জঙ্কুকের গলার মধ্যে নাক মুখ ঘষতে থাকে। হঠাৎ করে জঙ্কুক থেকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে। হাই পাওয়ারের ইনজেকশন দেওয়া হয়েছে তাকে। 12 ঘন্টার আগে কিছুতেই সেন্স আসবে না, তাছাড়া হাতে স্যালাইন চলছে। জঙ্কুক এক টান দিয়ে হাতের ক্যানুলাটা ছুটিয়ে তেকে শক্ত করে চেপে ধরেছে নিজের বুকে। তের শরীরের স্পর্শ, এই শরীরের গন্ধের কাছে হাই পাওয়ারের ওষুধ হার মেনেছে। জঙ্কুকের বডিতে কোনো
ওষুধ কাজ করছে না। ঘুমের ওষুধের জন্য জঙ্কুকের বডিটা নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু তার আত্মাটা তো তের জন্য ছটফট করছিল। তাই তো তে কাছে আসার সঙ্গে সঙ্গে জঙ্কুকের সেন্স ফিরে এসেছে। জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে তে চুলের মধ্যে হাত ঢুকিয়ে তার গলা নাক ডুবিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তে কোনো আপত্তি করছে না। কি আপত্তি করবে? সে ভালো করেই জানে জঙ্কুকের অস্থিরতা শুধুমাত্র তার বডি আর সে নিজে কমাতে পারে। হঠাৎ করে স্মেল নিতে নিতে জঙ্কুক প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যায়। অ্যাগ্রেসিভ হয়ে তের গলাতে কিস করতে শুরু করে, পাইট করতে শুরু করে। তে কিছুই বলছে না, জঙ্কুকের মাথার চুল ধরে নাড়ছিল। একটা ক্ষুধার্ত সিংহ অনেকদিন পর খাবার পেয়ে যেরকমটা অ্যাগ্রেসিভ হয়ে যায়, ঠিক তেমন ভাবে জঙ্কুকও আস্তে আস্তে তের সাথে অ্যাগ্রেসিভ হওয়া স্টার্ট করে দিল। জঙ্কুক থেকে ডিপ ভাবে কিস করছিল, সাক করছিল, লিক করছিল। হঠাৎ করে তো হাত দিয়ে জঙ্কুক অ্যাগ্রেসিভ হয়ে তেকে আনড্রেস করতে স্টার্ট করলো। তে তো শাড়ি পরা ছিল, শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে দু হাত দিয়ে খামচে তের ব্লাউজ খুলতে স্টার্ট করলো জঙ্কুক। কিন্তু হাতে ক্যানোলা লাগানো ছিল তাই খুলতে পারছিল না। জঙ্কুক ব্যাকুল হয়ে তের কাছে রিকোয়েস্ট করতে স্টার্ট করলো, জান পাখি খোলো, এটা খোলো তাড়াতাড়ি। জঙ্কুকের খামচা খামচি দিতে হার্ট হচ্ছিল, কিন্তু কিছুই বলছিল না। জঙ্কুক যেরকমটা বলেছে ঠিক ওরকম ভাবেই আস্তে আস্তে ব্লাউজের সমস্ত হুক খুলে দিল। জঙ্কুক এক সেকেন্ডও দেরি করে না, লাস্ট হুকটা খোলার সঙ্গে সঙ্গে এক টান দিয়ে তের হাতটা সরিয়ে দিয়ে তের স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে দেয়। জঙ্কুকের তো এনার্জি লেভেল লো ছিল, কিন্তু তের শরীর পেয়ে তার যেন এনার্জি লেভেল হাই হয়ে গেল। জঙ্কুক খুব স্পিডে নিজেকে আনড্রেস করে ফেলে, তারপর তেকে পুরোপুরি আনড্রেস করে ফেলে। তের দু পায়ের মাঝখানে নিজেকে ফিট করে তের উপরে ঝুঁকে দিয়ে তের স্পর্শকাতর জায়গায় কিস করতে স্টার্ট করে। তে জোরে জোরে মন করছিল। জঙ্কুকের ঠোঁট তের ফুল বডিতে ঘুরছিল, পায়ের পাতা থেকে গলা পর্যন্ত, মুখ পর্যন্ত এমন একটা জায়গা বাদ দিচ্ছিল না। জঙ্কুক কিস করছিল, সাথে বাইট করছিল। তের ফুল বডিতে জঙ্কুক পার্পল কালার মার্ক দিয়ে যাচ্ছিল। তে ব্যথা পাচ্ছিল, কিন্তু জঙ্কুককে আটকাচ্ছিল না। মুখ দিয়ে যেন শব্দ না বের হয়, তাই দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরেছিল। জঙ্কুকের ঠোঁট তের ফুল বডিতে ঘুরে তের ঠোঁটের কাছে চলে আসে। হাত দিয়ে তের হাত দুটো সরিয়ে দিয়ে তের লোয়ার লিপসে হালকা করে একটা কামড় বসিয়ে দেয় জঙ্কুক। জান পাখি, ফোন কোথায় ছিল তোমার? বাসায় ছিল। ও কি বলেছে তোমাকে জান? দেখা হয় নাই তো। কেন? আসলে এয়ারপোর্টের মধ্যে ঢোকার পর আমি লক্ষ্য করি আমি ফোন নিই নাই। আমি ভয় পেয়ে যাই। আপনি তো আধা ঘন্টা পর পর আমাকে ফোন করেন। যদি আমাকে ফোনে না পান তাই দৌড়ে আমি ওখান থেকে বের হয়ে যাই। ড্রাইভারের কাছ থেকে ফোন নিয়ে আপনাকে ফোন করে জানতে পারি আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। জঙ্কুক তো এত সময় তের লোয়ার লিপস বাইট করে কথা বলছিল, আর তেও ওই অবস্থাতেই উত্তর দিচ্ছিল। তের এই কথাটি শুনে জঙ্কুক আস্তে করে ঠোঁটটা ছেড়ে দেয়। কামড়ানো বন্ধ করে দিয়ে তের ঠোঁটটা নিজের দু ঠোঁটের মাঝখানে নিয়ে সাক করতে স্টার্ট করে, লিক করতে স্টার্ট করে জঙ্কুক। তে আস্তে করে জঙ্কুকের দু ঠোঁটের মাঝখান থেকে তার ঠোঁটটা বের করে, তারপর দু হাত নিয়ে রাখে জঙ্কুকের গালে। জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, আজকের পর থেকে আপনি ড্রাইভিং করা একেবারে বন্ধ। ড্রাইভার ছাড়া কোথাও যাবেন না আপনি। যদি আমার কথা না শুনেন তাহলে বাবার বাড়ি চলে যাব। কিন্তু এক ইঞ্চি দূরত্ব সহ্য হয় না আমার জান। বাবার বাড়ি যাওয়ার কথা ভুলে যাও। আস্তে জঙ্কুক, ব্যথা লাগে আমার। ইচ্ছা করে তো দিচ্ছি জান পাখি, দূরে যাওয়ার কথা কেন বলো? কোথাও যাবো না আপনাকে ছেড়ে। আপনি দয়া করে আমার কথা শুনবেন। চুপ করো এখন। আই লাভ ইউ জঙ্কুক। আই লাভ ইউ টু জান পাখি। কথা বলতে বলতে টেকুক একে অপরের সাথে ইন্টিমেট হয়ে গিয়েছিল। হসপিটালে ছিল টেকুক, তারপরেও কেউ তাদেরকে কোনো প্রকার কোনো ডিস্টার্বই করছে না। আরএম হসপিটাল থেকে যাওয়ার আগে সমস্ত ফর্মালিটিস মেনটেন করে ডক্টরকে বলে গেছে তার ছেলেকে ডিস্টার্ব না করতে। যখন ইচ্ছা হবে তখন তার ছেলে নিজে থেকে হসপিটাল ত্যাগ করবে। টেকুক একে অপরের সাথে একেবারে ডুবে গিয়েছিল। জঙ্কুক যত অ্যাঙ্গেল থেকে ইচ্ছা তত অ্যাঙ্গেল থেকে তের সাথে হসপিটালের কেবিনে ইন্টিমেট হচ্ছিল। সারা রাত ধরে থেমে থেমে জঙ্কুক তের সাথে ইন্টিমেট হচ্ছিল। হসপিটালের বাইরে জঙ্কুকের গাড়ি আর ড্রাইভার দাঁড়িয়ে ছিল। ভোরের দিকে জঙ্কুক তার ম্যানেজারকে মেসেজ করে জানিয়ে দেয় তাদের জন্য যেন নতুন পোশাক পাঠানো হয়। সকাল 8টার মধ্যে ম্যানেজার ডেলিভারি বয়ের মাধ্যমে পার্সেল পাঠিয়ে দেয় টেকুকের কেবিনে। জঙ্কুক তেকে কোলে করে নিয়ে ওয়াশরুমে চলে যায়। দুজনে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ড্রেস আপ করে কেবিন থেকে বের হয়ে যায়। তে ভালো করে হাঁটতেই পারছিল না, তার উপরে ফুল বডিতে বাইট মার্ক ছিল। ঠোঁট দুটো দেখে যে কোনো মানুষ বুঝতে পারবে কি পরিমাণ আক্রমণ করেছে জঙ্কুক তাকে। অবশ্য এই বিষয় নিয়ে জঙ্কুকের প্রতি একটু রেগে নাই তে, কারণ তে খুব ভালো
করেই জানে তারপর তাকে কি পরিমাণ ভালোবাসে। এই সমস্ত কিছু তো ভালোবাসারই প্রমাণ। আজকে ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে। মানুষ দেখলে কি ভাববে? গাল ফুলিয়ে জঙ্গকের দিকে তাকাতেই জঙ্গককে মুখের মধ্যে একটা মাস্ক পরিয়ে দেয়। তারপর থেকে কোলে করে সোজা হসপিটাল থেকে বাইরে চলে আসে। জঙ্গকের গাড়ির শব্দ পেয়ে জিন দৌড়ে দরজার সামনে চলে আসে। পেকক একসাথে গাড়ি থেকে নামে। জিন দৌড়ে গিয়ে জঙ্গককে জড়িয়ে ধরে। বাবা, শরীর ভালো আছে এখন? মা, আমি একদম সুস্থ। খুব ক্ষুধা পেয়েছে, খাবার দাও। বাবা, ভেতরে চল, তোর বাবা বসে আছে, একসাথে ব্রেকফাস্ট করব। বাবা এসেছে? জঙ্গক কয়েক সেকেন্ড চুপ করে থাকে। সে ভালোই বুঝতে পেরেছে তার অ্যাক্সিডেন্টের কথা শুনে বাবা হয়তো ইমার্জেন্সিতে চলে এসেছে। জঙ্গক তের দিকে তাকিয়ে বলে, জান পাখি, তুমি মার সাথে ডাইনিং এ যাও, আমি আসছি। জঙ্গক জিনের কাছে তেকে রেখে ভেতরে চলে যায় আরেমের সাথে দেখা করার জন্য। জিন তের দিকে ভালোভাবে লক্ষ্য করে, ভালোভাবে তেকে পর্যবেক্ষণ করে একটা দীর্ঘশ্বাস ফেলে। অসুস্থ ছেলে হসপিটালে রেখে এসেছি। ছেলে তো সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে বৌমা, কিন্তু তোমাকে অসুস্থ লাগছে। কি করবা বলো, আমাদের ভাগ্যটাই এমন। বাপ ছেলে একই রকম, সাইকো। কিছুই করার নাই বৌমা, আমাদেরকে এভাবেই থাকতে হবে। তুমি আসো আমার সাথে, আগে ব্রেকফাস্ট করো, তারপর মেডিসিন নিয়ে নেবে। তে চলে যায় জিনের সাথে। অন্যদিকে লিভিং রুমে মাথা নিচু করে বসে আছে জঙ্গক। আরেম গোমরা মুখে বসে আছে জঙ্গকের সামনে। আই এম সরি, আর কখনো এইরকম কোনো কিছু করব না আমি। সেই চান্স তোমাকে দিচ্ছি না আমি। আরেম কথাটি বলে জঙ্গকের সামনে 2টা টিকিট রাখে। তেকে নিয়ে সিঙ্গাপুর যেতে চেয়েছিলে না? কাল রাতেই চলে যাবে। ডক্টরের সাথে কথা বলে রেখেছি আমি। তে ট্রিটমেন্ট করবে, এমন ভাবে করবে তে টেরও পাবে না। আমি আশা করি খুব দ্রুত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তোমাকে অপরাধীর মতো মাথা নিচু করে দেখতে চাই না আমি। আমার ছেলে মাথা উঁচু করে বাঁচবে। আর তুমি যে কারণটার জন্য এত বড় ঘটনাটি ঘটিয়েছো সেটা আর কখনোই আসবে না তোমার জীবনে। ওটাকে আমি অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। তুমি শুধু তোমার ক্যারিয়ারে ফোকাস করো। জঙ্গক টিকিট হাতে নিয়ে আরেমকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম কিছু করব না। আমিও তোমাকে অনেক ভালোবাসি জঙ্গক। আর কখনো কোনো দিন ভুল কোনো ডিসিশন নিবা না। আমি আছি না তোমার বাবা। তোমার সব সমস্যাগুলো আমি সমাধান করে দেব। আসলে জঙ্গক কি করে না করে, কার সাথে কথা বলে, কিংবা তার লাইফে কি কি হচ্ছে সমস্ত খবরই আরেম রাখতো। ইউনোর ব্যাপারটা জানার পর থেকে আরেম ইউনোর উপরে নজর রাখতো। ইউনোকে নিয়ে যে জঙ্গক প্রচুর পরিমাণে ডিস্টার্ব ছিল সেটা আরেম জানতো। ইউনোর ফোনটাকে আরেম হ্যাক করে রেখেছিল। কাকে ফোন করে, কাকে মেসেজ করে, সমস্ত কিছু আরেমের কাছে খবর যেত। ইউনো যখন থেকে মেসেজ করে তখনই আরেম বুঝতে পেরে যায় কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। তাই তো ইউনো যখন বাসা থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, রাস্তাতে আরেমের লোক ইউনোকে কিডন্যাপ করে নিয়ে যায়। জঙ্গক কখনোই প্রতারণার আশ্রয় নেয়নি। জীবনে প্রথমবার ভালোবাসার জন্য একটু প্রতারণা করেছে। আরেম সবটা আগে থেকেই জানতো। ভালোবাসার জন্য জঙ্গক এমনটা করেছে। আরেম যখন বুঝতে পেরেছে তার ছেলে তার বৌমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, ক্ষমা করে দিয়েছে ছেলেকে, আর ছেলের এই রকম অগোছালো কাজগুলোকে গুছিয়ে নিয়েছে। ব্রেকফাস্ট শেষ করে তেকুক একসাথে রুমে চলে আসে। জঙ্গক রুমে আসা মাত্রই তেকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। সারা রাত ঘুমায় নাই, এখন ঘুমাবে। তেও কিছু বলে না, জঙ্গককে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। আরেম আর জঙ্গকের প্ল্যান অনুযায়ী জঙ্গক তেকে নিয়ে সিঙ্গাপুর চলে যায় পরের দিন। তে তো ভেবেছে তারা হানিমুনে যাচ্ছে, কিন্তু ওখানে তারা একটানা 3 মাস থাকে। এই 3 মাসে 6 বার তেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে জঙ্গক। হঠাৎ করে অন্য দেশে এসে থাকতে হচ্ছে, আবহাওয়া চেঞ্জ, খাবারও চেঞ্জ। যদি শরীর অসুস্থ হয় তাই নিজেদেরকে সুস্থ রাখার জন্য ডক্টরের কাছে যাচ্ছি, এটা বলে তেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে। তেকে দেখিয়ে অভিনয় করে নিজেও অনেক কিছু চেক আপ করেছে। ভিটামিন আর ক্যালসিয়ামের কথা বলে, আবহাওয়া চেঞ্জের কথা বলে, খাবারের রুচি আর গ্যাসের কথা বলে ডক্টর তেকে মেডিসিন দিয়েছে। সাথে জঙ্গককেও অভিনয় করে ক্যালসিয়াম আর ভিটামিনের ওষুধ দিয়েছে। তে যখন জিজ্ঞাসা করতো হানিমুনে কেউ এতদিন থাকে দেশে যাব না, তখন জঙ্গক বলতো আমার একটা কেস আছে, কেসের কাজের জন্য ইনভেস্টিগেশনের জন্য থাকতে হবে। 3 মাস থেকে চেক আপ করে মেডিসিন দিয়েছিল ডক্টর। ওটা শেষ হতেই আরো 3 মাসের মেডিসিন দিয়ে ওদেরকে দেশে চলে আসতে বলেছে। দেশে এসে নিয়মিত জঙ্গক থেকে মেডিসিন খাইয়েছে, ডক্টরের পরামর্শ অনুযায়ী সমস্ত কিছু করেছে। তের শারীরিক সমস্ত সমস্যা সমাধান করে দিয়েছে জঙ্গক। ভালোবাসা থাকলে সমস্ত কিছুই সম্ভব। জঙ্গক প্রমাণ করে দিল, কিন্তু তে কিছুই জানতে পারলো না, কিছু টেরও পেল না।
বাড়ির সামনে গাড়িটা থামতে জঙ্কুক চোখ খুলে তাকায়। দ্রুত গাড়ি থেকে নেমে প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে বড় বড় পা ফেলে বাড়ির মধ্যে প্রবেশ করে জঙ্কুক। লিভিং রুমে জিন বসে টিভি দেখছে। ছেলেকে দেখে একটু হাসে, মায়ের দিকে তাকিয়ে জঙ্কুক একটু হাসে। এক প্রকার লাফিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ে জঙ্কুক। নিজের রুমে গিয়ে দেখে রুমটা ফাঁকা। রুমে এসে থেকে দেখতে না পেয়ে ঠিক এভাবে প্রত্যেকবারই জঙ্কুকের মুখটা কালো হয়ে যায়। তে হঠাৎ করে জঙ্কুককে চমকে দিয়ে পেছন দিক দিয়ে এসে জঙ্কুককে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে জঙ্কুক চোখটা বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জান পাখি, মেসেজ করলা, অপেক্ষা করছো, কিন্তু রুমে এসে দেখি তুমি নাই। কোথায় ছিলে তুমি? আমি তো আপনার গাড়ির শব্দ পেয়ে দরজা খুলে সাইডে দাঁড়িয়ে আছি। আপনি তো রুমের মধ্যে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছেন। আমি যে দরজার সাথে দাঁড়িয়ে আছি আপনি তো দেখলেনই না। জঙ্কুক তের হাত ধরে টেনে এনে সামনে দাঁড় করে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে। ঘোর লাগা চোখে কিছু মুহূর্ত থেকে দেখার পর জঙ্কুক বলে, জান পাখি, আমি তোমার জন্য এমনিতেই পাগল। তুমি কি চাও আমি পুরোপুরি পাগল হয়ে যাই? জঙ্কুকের কথা শুনে তে মৃদু হাসে। তারপর একেবারে জঙ্কুকের কাছে চলে আসে। জঙ্কুকের পায়ের উপর পা দিয়ে একটু উঁচু হয়ে জঙ্কুকের লোয়ার লিপসে একটা পাইপ বসিয়ে দেয়। তারপর ওই অবস্থাতেই বলে, আমি চাই আপনি সারা জীবন আমার জন্য পাগল থাকেন, আমার ভালোবাসায় পাগল হয়ে থাকেন। আপনার সমস্ত সাইকোথেরি শুধুমাত্র আমার থাকুক, আমার জন্যই বরাদ্দ থাকুক। কথাটি বলে তে জঙ্কুকের ঠোঁটে কিস করতে স্টার্ট করে। জঙ্কুক তের কোমরটা জড়িয়ে ধরে উঁচু করে কিস ব্যাক করতে থাকে। কিস করা ব্রেক করে জঙ্কুক থেকে বলে, জান পাখি, আমি শাওয়ার নিতে চাই, আমি রিল্যাক্স হতে চাই। শাড়ি খোলো, আমার সাথে ওয়াশরুমে চলো। তে একটু মৃদু হাসে। তারপর জঙ্কুকের টাই খুলতে স্টার্ট করে। তে জঙ্কুকের গলা থেকে টাই খুলে ফেলে দেয়। তারপর একটা একটা করে শার্টের বোতাম খুলে ফেলে। জঙ্কুক গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তের মুখের দিকে। এই সেই তেল যে তাকে সহ্য করতে পারতো না, টিকতে পারতো না, বিয়ে বসতেই চায় নাই, যাকে জোর করে টর্চার করে নিজের সাথে রেখেছিল। আর এখন সময়ের ব্যবধানে কতটা পরিবর্তন হয়ে গেছে তে। এই সাইকো বাচ্চাকে সে মন থেকে ভালোবাসে। মাঝে মাঝে জঙ্কুক থেকে পরীক্ষা করার জন্য শারীরিকভাবে অনেক টর্চার করে। সমস্তটা সহ্য করে হাসি মুখে জঙ্কুককে মেনে নেয় তে। শার্ট খুলে ফেলেছে তে। জঙ্কুকের ব্লাউজে হাত দিয়ে সমস্ত বোতাম খুলে ফেলেছে। দুজন দুজনকে আনড্রেস করে ফেলে। জঙ্কুক থেকে কোলে করে ওয়াশরুমে চলে যায়। তেকে কোলে নিয়ে বাথটবে বসে পড়ে জঙ্কুক। দুজন দুজনকে পানির নিচ থেকে হট ভাবে কাজ করতে করতে কখন যে দুজনের মধ্যে লাভ মেকিং স্টার্ট হয়ে যায় দুজনের কেউই টের পায় না। দুজন দুজনকে পাগলের মতো আদর করছে। দুজন দুজনের উপর প্রচুর পরিমাণে অবসেস হয়ে গেছে। কিছু সময় পর জঙ্কুক থেকে কোলে করে বাথটব থেকে বাইরে চলে আসে। টাওয়াল দিয়ে তে সারা শরীর মুছে দেয়। নিজের শরীরটা মুছে তেকে কোলে নিয়েই বিছানায় চলে আসে। বুকের উপরে তেকে শুয়ে দিয়ে তের মাথার চুলে হাত বোলাতে বোলাতে জঙ্কুক বলে, জান পাখি, চলো বেবি প্ল্যান করি। কথাটি শুনে তে মাথা তুলে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা পিক স্মেল দেয়। সত্যি? সঙ্গে সঙ্গে জঙ্কুকের ঠোঁটে কিস করে দেয় তে। তারপর একের পর এক কিস করতে থাকে। জঙ্কুকের নেকে কিস করে, জঙ্কুকের ফুল বডিতে কিস করে। আর তারপর আস্তে আস্তে তেকে বেবি নেওয়ার প্রসেসিং শুরু করে। পরদিন সকালবেলা খুব দ্রুত ঘুম থেকে উঠে জঙ্কুক কোর্টে চলে যায়। তেকে দেওয়া কথা সে রেখেছে। ওই দিন ধর্ষকের যথাযথ শাস্তি সে দিয়েছে। তে তো ভীষণ খুশি, জঙ্কুকও অনেক খুশি। তেকে খুশি দেখে জঙ্কুক এমনিতেই খুশি হয়ে যায়। জঙ্কুককে নিয়ে তে প্রচুর পরিমাণে প্রাউড ফিল করে। সো এভরিওয়ান, সাইকো হাজবেন্ড স্টোরিটা এখানেই শেষ হয়ে গেল। স্টোরিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্টস করবা, ভালো ভালো কমেন্টস করবা অবশ্যই। আর সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।